নবম শ্রেণীর ছাত্রদেরকে বলছি, তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকে আমরা শক্তি সম্পর্কে জানব। শক্তি, যাকে আমরা ইংলিশে বলি এনার্জি। শক্তি জিনিসটা হচ্ছে কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এটা হলো শক্তির সংজ্ঞা। এখন আমরা জানি যে কোনো বস্তু মোট যে পরিমাণ কাজ করতে পারে তা দিয়ে শক্তিকে মাপা যায়। সুতরাং আমরা বলতে পারি যে শক্তির পরিমাণ যদি বলি, শক্তির পরিমাণ সমান হচ্ছে বস্তু দ্বারা মোট কৃতকার্য ইজ ইকুয়ালস টু কৃতকার্য। তাহলে দেখো, শক্তির পরিমাণ সমান যদি কৃতকার্য হয়, তাহলে আমরা শক্তির পরিমাণটাকে এইভাবেও লিখতে পারি, শক্তির পরিমাণ ইজ ইকুয়ালস টু প্রযুক্ত বল ইন্টু বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দু সরণ। বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দু সরণ। বলের প্রয়োগবিন্দুর সরণ। এখন দেখো, এই কৃতকার্য আমরা জানি স্কেলার রাশি, তাহলে শক্তিও কিন্তু কৃতকার্যের মতনই একটি স্কেলার রাশি। এখন আমরা শক্তির এককের কথায় আসি। দেখো, শক্তির একক যদি আমরা সিজিএস পদ্ধতির কথা ভাবি, তাহলে সিজিএস পদ্ধতিতে শক্তির যে একক, সেই পরম একক হচ্ছে আর্ক। আর যদি আমরা এসআই পদ্ধতিতে শক্তির একক লিখি, তাহলে এসআই পদ্ধতিতে শক্তির একক হবে নিউটন মিটার বা জুল। প্রকৃতির মধ্যে শক্তি যেসব রূপে প্রকাশিত হয় সেগুলি হলো প্রথমত যান্ত্রিক শক্তি, নাম্বার 2 তাপ শক্তি, নাম্বার 3 আলোক শক্তি, নাম্বার 4 শব্দ শক্তি, নাম্বার 5 চৌম্বক শক্তি, নাম্বার 6 তড়িৎ শক্তি, নাম্বার 7 রাসায়নিক শক্তি, নাম্বার 8 রাসায়নিক শক্তি। এই সব ভিন্ন ভিন্ন রূপে প্রকৃতির মধ্যে শক্তি আত্মপ্রকাশ করে। এখন আমরা যান্ত্রিক শক্তির কথায় আসি। দেখো, যান্ত্রিক শক্তি কোনো বস্তুর যান্ত্রিক কাজ করার যে সামর্থ্য, তাকেই বলা হয় বস্তুটির যান্ত্রিক শক্তি। এখন এই যান্ত্রিক শক্তিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। দেখো, যান্ত্রিক শক্তির শ্রেণী বিভাগে আসি। আমরা যান্ত্রিক শক্তিকে দুটি ভাগে ভাগ করি। প্রথমত স্থিতিশক্তি, নাম্বার 1 স্থিতিশক্তি, এবং নাম্বার 2 গতিশক্তি। এখন স্থিতিশক্তির ব্যাপারটা বিবেচনা করি আমরা। স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি কাকে বলে? কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে। এখন দেখো, এই যে ডেফিনিশনটা আমি বললাম, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য যে কাজ করার সামর্থ্যটা লাভ করছে তাকেই আমরা বলছি বস্তুটির স্থিতিশক্তি। এখন এই যে স্থিতিশক্তি, এই স্থিতিশক্তিকে আমরা দুটি ভাগে ভাগ করি। স্থিতিশক্তির শ্রেণী বিভাগে আসি। এক ধরনের স্থিতিশক্তি হল অভিকর্ষীয় স্থিতিশক্তি, আরেক ধরনের স্থিতিশক্তি হল স্থিতিস্থাপক স্থিতিশক্তি। দেখো, অভিকর্ষীয়
স্থিতিশক্তি। নাম্বার 2, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এবার আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তির কথায় আসি। অভিকর্ষীয় স্থিতিশক্তি। অভিকর্ষীয় স্থিতিশক্তি কাকে বলে, অভিকর্ষীয় স্থিতিশক্তির ডেফিনিশনটা কি সেটা আমরা এবার জানব। কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। এখন এই অভিকর্ষীয় স্থিতিশক্তিকে আমরা কিভাবে পরিমাপ করতে পারবো? হাউ উই ক্যান মেজার মেকানিক্যাল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো, এই অভিকর্ষীয় স্থিতিশক্তির যে পরিমাপ সেটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। মনে করছি আমি এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এই পৃথিবীর পৃষ্ঠের ওপরে এখানে এম ভরের একটি বস্তু আছে। এখন দেখো, এই যে এম ভরের বস্তুটি ভূপৃষ্ঠের মধ্যে রয়েছে, আমি এটাকে ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ। তাহলে ভূপৃষ্ঠ ধরে নিয়ে এখানে যদি স্থিতিশক্তি বিবেচনা করি, ভূপৃষ্ঠের স্থিতিশক্তির মানটা হবে 0। এবার এই এমভরের বস্তুটিকে যদি আমি ভূপৃষ্ঠ সাপেক্ষে এই উচ্চতাতে ওঠাই, মনে করো এই উচ্চতা হচ্ছে এইচ, এই এইচ উচ্চতাতে যদি এমভরের বস্তুটিকে তোলা যায়, তাহলে যখন এমভরের বস্তুটি এইচ উচ্চতায় রয়েছে তখন এই এমভরের বস্তুটির যে ওজন, এই ওজন হচ্ছে এমজি, যেটি নিচের দিকে কাজ করবে। এখন এই উচ্চতাতে যদি স্থিতিশক্তির মান বের করি আমরা, এটা পাবো mg ইন্টু এইচ। তার কারণ যখনই এম ভরের বস্তুটিকে আমরা ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষজ যে টান বল, সেই অভিকর্ষজ টান বলের বিরুদ্ধে এইচ উচ্চতাতে তুললাম, এখানে যদি স্থানীয় অভিকর্ষজ ত্বরণ জি হয়, তাহলে বস্তুটির যে স্থিতিশক্তি, এটাকে আমরা জেনারেলি ইপি দিয়ে ডিনোট করি, মানে পোটেনশিয়াল এনার্জি। ইপি ইজ ইকুয়ালস টু বস্তুটিকে এইচ উচ্চতায় নিয়ে যেতে যতটা কাজ করতে হলো সেই কৃতকার্যটাই হবে স্থিতিশক্তির পরিমাপ। তাহলে কৃতকার্য সমান হচ্ছে বল এমজি ইন্টু সরণ কত এইচ, তাহলে এটা হবে mg ইন্টু এইচ। আবার এই এমভরের বস্তুটিকে তুমি যদি এইচ গভীরতায় নিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে স্থিতিশক্তির পরিমাণটা হয়ে যাবে -mgh। তার কারণ এখানে এইচটা ঋণাত্মক হয়ে যাবে। এখন আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তিকে কিভাবে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি? দেখো, একটা উদাহরণ বলছি। কোন একটা বাঁধ, সেই বাঁধের উঁচু জলাধারে যে জলটা সঞ্চিত থাকে, তখন ওই জল তার স্বাভাবিক অবস্থানের পরিবর্তন ঘটায় এবং ওই স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য জল স্থিতিশক্তি লাভ করে। ফলে ওই জল যখন নিচে প্রবাহিত হয় তখন ওই জল কিছু কাজ করতে পারে এবং ওই গতিশীল জলের সাহায্যে আমরা টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তাহলে এটা হলো স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তির উদাহরণ। এবার আমরা পরের অংশে চলে আসি। দেখো, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তি। বস্তুর স্বাভাবিক অবস্থা থেকে আকৃতিগত পরিবর্তনের দরুন বস্তুটির মধ্যে সঞ্চিত যে শক্তি, তাকেই বলা হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি। যেমন আমি একটা উদাহরণ বলি স্থিতিস্থাপক স্থিতিশক্তির। একটা ধনুক,
সেই ধনুকটাকে তুমি যদি স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তিত করে বাঁকানো অবস্থায় নিয়ে আসো, বাঁকানো অবস্থায় নিয়ে এসে সেখান থেকে যদি তীর ছোড়ো তাহলে তীরটাকে ছুটতে পারবে। তার কারণ ধনুকটা যখন স্বাভাবিক অবস্থা থেকে বাঁকানো অবস্থায় তুমি নিয়ে এলে, তখন বাঁকানো অবস্থায় ধনুকটির মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হলো এবং তখন ধনুকটি থেকে তুমি তীর ছুটতে পারছো, কারণ ওই সঞ্চিত স্থিতিশক্তিকে তুমি কাজে লাগিয়ে তীরটাকে ছুটতে পারছো। এবার আমরা যান্ত্রিক শক্তির দ্বিতীয় ভাগের কথায় আসি। দেখো, গতিশক্তি। গতিশক্তিকে আমরা জেনারেলি কে দিয়ে ডিনোট করি। কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুটির গতিশক্তি বলে। এখন এই গতিশক্তিকে আমরা কি করে মাপতে পারি? হাউ উই ক্যান মেজার কাইনেটিক এনার্জি? গতিশক্তির পরিমাপ। গতিশক্তির পরিমাপ আমি ধরে নিচ্ছি, দেখো একটা এম ভরের বস্তু ভি বেগে গতিশীল আছে। মনে করো এই জায়গায় একটি এম ভরের বস্তু ভূপৃষ্ঠের উপর দিয়ে ভি বেগে গতিশীল আছে, বস্তুটির ভর এম। এখন গতিশীল অবস্থায় বস্তুটির গতির বিরুদ্ধে তুমি ধরে নাও এফ পরিমাণ বল প্রয়োগ করলে। এফটা হচ্ছে বস্তুটির গতির বিরুদ্ধে প্রযুক্ত বল। যখন বস্তুটির গতির বিরুদ্ধে এফ বল তুমি প্রয়োগ করলে, তখন এই বস্তুটি, গতিশীল বস্তুটি ধরে নাও এক্স দূরত্ব অতিক্রম করে থেমে গেল। মনে করো এই বস্তুটি এক্স দূরত্ব গিয়ে থেমে গেল, মানে এর অন্তিম গতিবেগ শূন্য হয়ে গেল। তা যদি হয় তাহলে আমরা ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as ফর্মুলা যদি প্রয়োগ করি তাহলে লিখতে পারবো অন্তিম গতিবেগ 0, তাহলে 0 স্কোয়ার ইজিক্যালস টু প্রাথমিক গতিবেগ v, তাহলে 0 স্কোয়ার ইজিক্যালস টু ভি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু এস। এটা হচ্ছে কি বস্তুর গতিতে সৃষ্ট মন্দন। a ইজিক্যালস টু বস্তুর গতিতে সৃষ্ট মন্দন। এখন দেখো এখান থেকে আমরা বলতে পারি 2as ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার, তাহলে দেয়ারফর a ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2s। তাহলে আমরা এই মন্দনের রাশিমালাটাকে যদি প্রয়োগ করি তাহলে বলতে পারবো বস্তুর গতির বিরুদ্ধে যে প্রযুক্ত বল এফ, এই এফ বলের দ্বারা যে কৃতকার্য, এফ বল দ্বারা যে কৃতকার্য, এই এফ বল দ্বারা কৃতকার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। এখন দেখো এই যে এফ, এফ হচ্ছে বল, তাহলে বল সমান হচ্ছে কি ভর ইন্টু মন্দন ইন্টু এস। এখন যদি তুমি মন্দনের মানটাকে এখানে বসিয়ে দাও তাহলে এম ইন্টু ভি স্কোয়ার বাই 2s ইন্টু এস। এবার এস এস কেটে দাও তাহলে পাবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এইটাই হলো বস্তুর গতিশক্তি, বস্তুর গতিশক্তি। এখন এই গতিশক্তিকে আমরা কে দিয়ে ডিনোট করছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর গতিশক্তি সমান কে ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ তার স্কোয়ার। এখন আমরা এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটাকে যদি এইভাবে লিখি 2 ইন্টু কে ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বা 2m কে ইজ ইকুয়ালস টু এম ভি তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো এম ভি মানে কি পি, তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2m কে। তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পাচ্ছি পি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2m ইন্টু কে। এই যে সম্পর্কটা পেলে, এই সম্পর্কটা হলো বস্তুর ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক।
এখানে স্মল পিটা হচ্ছে কি, স্মল পিটা হচ্ছে এমভি, যেটা হচ্ছে বস্তুর ভরবেগ, বস্তুর ভরবেগ। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বস্তুর ভরবেগ, অতএব বস্তুর ভরবেগ সমান রুট ওভার অফ 2 ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ তার স্কোয়ার। এই হলো ভরবেগ এবং সরি বস্তুর ভরবেগ সমান 2 ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর গতিশক্তি, সরি এটা ভুল লিখলাম। অতএব বস্তুর ভরবেগ, দেখো এটা আবার লিখছি, বস্তুর ভরবেগ সমান রুট ওভার অফ 2 ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর গতিশক্তি, বস্তুর গতিশক্তি। দেখো এই যে ম্যাথমেটিক্যাল ফর্মটা আমি লিখলাম, কে হচ্ছে বস্তুর গতিশক্তি, তাহলে পি ইজ ইকালস টু রুট ওভার 2m কে, অর্থাৎ বস্তুর ভরবেগ সমান রুট ওভার অফ 2 ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর গতিশক্তি। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমরা পরের অংশটা শেষ করে কার্যক্ষমতার শক্তি সম্পর্কিত যে অঙ্ক প্রবলেম, সেই প্রবলেমগুলো আলোচনা করব। আজকে এখানেই ক্লাস শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।